নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে দিনের আলো ছেড়ে রাতের আলোয় আজ আমরা ঘুরতে ঘুরতে নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি ঘাটাল লোকসভা কেন্দ্রে। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পিংলা বিধানসভা এবং পিংলার মানুষজন তারা আজ আমাদের সঙ্গে রয়েছেন এবং তারা লোকসভা নির্বাচনের আগে পিংলার মানুষজন, ঘাটাল লোকসভার মানুষজন তারা কথা বলবেন, তাদের সুখ দুঃখের কথা বলবেন, তাদের অভাব অভিযোগের কথা বলবেন, তাদের আশা প্রত্যাশা নিয়ে নেতা নয় জনতায় আমি পারাদীপের সঙ্গে আজ সবটা শেয়ার করে নেবেন। কেমন আছেন দিদি? আমি খুব ভালো আছি। আমার কাছে একটাই বক্তব্য, আমাদের রাজ্যে রাজনীতিটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, শুধুই মাত্র স্বার্থন্বেষী না হয়ে যদি সবার মধ্যে একটা মিল হয়ে শিক্ষা ব্যবস্থা, আপনার চাকরি, এই বিষয়গুলো যদি দেখা হয় আমরা খুব উপকৃত হব। পিংলাতে সবাই ভালো আছে, কিন্তু কোথাও না কোথাও আমরা বেকারত্বে ভুগছি। আমার কাছে বক্তব্য হচ্ছে, আমরা বেকাররা শুধু শিক্ষাই পেয়েছি, কিন্তু আমরা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছি, পাইনি কি আমি পেয়েছি, কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে সন্তুষ্ট নয়, আমাদের একটা করে চাকরি দরকার বাড়িতে, সেটা হলে আমরা খুব খুশি হব। কর্মসংস্থানের কথা বলছেন, সত্যি তো দেশে বলুন রাজ্যে বলুন কর্মসংস্থানের অবস্থা তো সত্যি স্বস্তিদায়ক নয়। রাজ্যে যদি কর্মসংস্থান না থাকতো তাহলে 26,000 যারা চাকরি করতো তাদের ক্যান্সেল করা হতো না চাকরি। তো আমরা আরও দেখতে পাচ্ছি যে শুধু পশ্চিমবাংলায় কেন, যদি আমরা সারা ভারতবর্ষ জুড়ে দেখি চাকরির সেই অভাব, যেটা সারা ভারতবর্ষের তুলনা থেকেও পশ্চিমবাংলায় আমরা অনেকটা বেশি চাকরি আছে এবং অনেক রাজ্য থেকে আমরা ভালোই আছি। ভালো আছে পশ্চিমবঙ্গ, ঘাটাল ভালো আছে, সত্যি কি ভালো আছে? আমার তো মনে হয় কোনো মতেই আমরা ভালো নেই। পশ্চিমবঙ্গে যে 25,000 26,000 চাকরির কথা বললেন, সেই চাকরি হচ্ছে ঘাবলাওয়ালা চাকরি। সেই চাকরির যদি সঠিক হিসাবটা দেওয়া হতো তাহলে এই এতগুলা লোকের চাকরি চলে যায় এরকম ভাব আসতো না। এই 2 নম্বরই করে যাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল, তাদেরই জন্য যারা অরিজিনাল তারা আজকে চাকরির থেকে বহিষ্কৃত হতে চলছে। কর্মসংস্থান, চাকরি নিয়ে দুর্নীতি, সত্যি তো চারদিকে ভুড়ি অভিযোগ শিক্ষায়, চাকরিতে, কর্মসংস্থানে, কিন্তু কতটা সত্যি আর কতটা শুধুই বা অভিযোগ, কি বলবেন? স্যার বললেন যেটা ঘাবলাবাজি হয়েছে 26,000 চাকরির ব্যাপার নিয়ে। আজকের কে বলেছিল এটা? না, বিকাশ ভট্টাচার্য যে জায়গায় সব ছাত্রছাত্রীরা গিয়ে অনশন করেছিল, আন্দোলন করেছিল সুবিচারের আশায়, সেই বিকাশ ভট্টাচার্য আজকে কি জবাব দিতে পারবে যে সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী যেদিন দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে অধ্যাপনা করে 34 বছর সেখানে অধ্যাপনা করার পরে 21 সালে অবসর নেওয়ার পরে এখনও পর্যন্ত সে অবসরকালীন ভাতাটুকু নিয়ে যাচ্ছে অলরেডি, এখনও পর্যন্ত, যেটা চিরকুটে চাকরিটা হয়েছিল। দুর্নীতির অভিযোগ আপনারা তুলছিলেন, দুর্নীতির কথা ওনারাও বলছেন, কেউ বলছেন আগে হয়েছে, কেউ বা বলছেন এখন হয়েছে। কোনোভাবেই এই চিরকুটের চাকরি হয়নি। যদি চিরকুটের চাকরি হয়ে থাকে তাহলে শাসক দল এতদিন পর্যন্ত তো ক্ষমতায় আছে, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের এখনও শাস্তি দেওয়া হচ্ছে না কেন? সেই জন্য আমরা বলছি যে চিরকুটের কথা বলা হচ্ছে, এই চিরকুটটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা ভোটের সময় তারা একটা জনগণের কাছে একটা ভালো হতে চাইছে। শিল্প স্তব্ধ হয়ে গেছে গত 34 বছরে বাম জামানায়। যে জটিলগুলো ছিল সেগুলো সিটুর দ্বারা চলছে না, চলবে না বলে প্রতিদিন অনশনার ধর্মঘট করে যে মিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল কার আমলে? সেগুলো সিটু নেই বলতে পারবে আজকের দিনে। না, আমাদের কারখানা চলছিল, আপনারা চোখের সামনে, আপনাদের সামনেই আসছে, সিঙ্গুর তাড়িয়ে দেওয়া হয়েছে, আজকে হলদিয়া থেকে আমাদের পেট্রোল কেমিক্যাল তাড়িয়ে দেওয়া হয়েছে, শালবনী থেকে ইস্পাত কারখানা তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কারা করলো? জমি যেভাবে নেওয়ার কথা ছিল সেভাবে তো জমি নিয়ে করেনি। জোরপূর্বক মালিকদের কাছ থেকে জমি মালিকদেরকে উচ্ছেদ করে জমি নিয়ে কারখানা করবে, মালিক তো মেনে নেবে না। লোকসভা ভোট, কেন্দ্রের ভোট, কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, তারপরে সাধারণ মানুষ তাদের তো নাবিশ্বাস উঠছে রোজের সংসার চালাতে, সেটাও তো ইস্যু হওয়া উচিত লোকসভা নির্বাচনে। ঘাটাল লোকসভার মানুষজন তারা কি বলছেন? আমরা জানি যে অত্যাবশ্যকীয় পণ্যদ্রব্যের মধ্যে কি পড়ে কেন্দ্রে, আমরা জানি সবাই যে সেগুলো কেন্দ্র নিয়ন্ত্রণ করে। ডিজেল পেট্রোলের দাম কেন্দ্র বাড়াচ্ছে, যেটা 26 টাকা 16 টাকা কেরোসিন ছিল সেটা আজ 96 টাকা কেরোসিন করেছে, যেটা 64 টাকা পেট্রোল ছিল সে আজ 105 টাকা আমাদেরকে কিনতে হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়াচ্ছে আমরা বলছি, কিন্তু যা বাড়াচ্ছে সেখানে তার একটা পার্সেন্টেজ স্টেট গভর্নমেন্টও পাচ্ছে আর একটা পার্সেন্টেজ সেন্ট্রাল গভর্নমেন্টও পাচ্ছে বিষয়টা। বিদ্যুতের এখন কি হয়েছে, বিদ্যুতের মাসুল বেড়ে গেছে, বিদ্যুতের ইউনিট না বাড়িয়ে স্ল্যাব চেঞ্জ করা হয়েছে বিষয়টা। তার কারণ কি 444 কোটি টাকা নির্বাচনী বন্ডে দেওয়া হয়েছে বিষয়টা। সে কোথা থেকে টাকা তুলবে বিষয়টা? জিনিসপত্রের যা দাম বাড়ছে, টোটাল দুটোর সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট যে হচ্ছে প্রায় 7,000 কোটি টাকা, বিজেপি সরকার 1610 কোটি টাকা, সেখানে আপনার তৃণমূল সরকার, যার জন্য সব জিনিসের দাম বাড়ছে। 2011 সালের আগে রাজ্য দেনাগ্রস্ত ছিল। 2011 সালের আগে
কোনো মানুষ কিছুই পায়নি রাজ্য সরকারের কাছ থেকে। আজ দেনাগ্রস্ত থাকলেও রাজ্য, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যেকটা মানুষের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড, বিনা পয়সায় রেশন ব্যবস্থা কিন্তু চালু করেছেন। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ পাই। স্বাস্থ্যসাথী? ওটা তো আমার সন্তুষ্ট নয়, আমি চাই চাকরি, আমার চাকরি দরকার। আমাদের যে এখানে যে মহিলারা আছে সবাই চাই চাকরি, চাকরি চাই, নিজের কর্মক্ষমতা চাই, এখানে শিল্প চাই। আমাদের সবাই বেকারত্ব মহিলারা বসে আছে, শুধু দানে তো চলবে না জগৎ। স্বাস্থ্যসাথী পান? স্বাস্থ্যসাথীর কথাটা একটু বলতে গেলে আলাদাভাবে বলবো। স্বাস্থ্যসাথী দেওয়ার তো দরকার নেই, তো কর্পোরেটকে হচ্ছে ধনী করা হচ্ছে বিষয়টা। আমি যদি স্বাস্থ্য কাঠামোটাকে পরিপূর্ণভাবে করি তাহলে আমার তো দরকার নেই স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে। আজকে 34 বছর ওই বামফ্রন্টের আমলে যা সন্ত্রাস হয়েছিল এলাকায়, আমরা রাস্তায় বেরোতে পারতাম না, চা দোকানে কথা বলতে পারতাম না। এই মমতা ব্যানার্জি সরকার এসছে বলে সবাই স্বাভাবিক কথা বলতে পারছে, তুলনা করতে পারছে। ভোটের আগে রাম মন্দির হলো, সিএ হলো, কি মনে হয় ভোটে প্রভাব পড়বে? প্রভাব সেভাবে পড়বে না, দেবতা সকলেরই, কিন্তু ওই দেবতাকে আপনারা একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে চলে গেছেন, এটা কি কেউ মেনে নেবে? সবাই হয় মানবে না। সিএ, ভোটের আগে সিএ, কি মনে হয় ভোটে হবে না? হবে না। যতদিন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে কোনো মতেই পশ্চিমবাংলায় সিএ হবে না, এনআরসি কিছু হবে না। রাম মন্দির, সিএ, কি মনে হয় ভোটে প্রভাব পড়বে? ভোটে প্রভাব পড়বে না, একটা পার্সেন্টেজ হয়তো হয় তাতে। রাম মন্দির এটা তো হচ্ছে ধর্ম, সাম্প্রদায়িক একটা ধর্ম, প্রত্যেকের সব ধর্ম প্রত্যেকের মানুষের কাছে ধর্ম, কিন্তু এই ধর্ম নিয়ে কোনো রাষ্ট্রনায়ক, একজন রাষ্ট্রনায়ক কোনো ধর্ম নিয়ে তিনি মন্দির বা মসজিদ করার তার এখতিয়ার নেই। কারা করবে? যারা সেবক আছে তারাই হচ্ছে মন্দির করবে, মসজিদ করবে। বিষয়টা এটা তো টোটাল রাজনৈতিক একটা ব্যাপার, ধর্ম নিয়েই একটা বাইনারি তৈরি করা হচ্ছে বিষয়টা। রাম মন্দির, সিএ, ভোটের আগে কি মনে হয় প্রভাব পড়বে? অবশ্যই প্রভাব পড়বে, এর একটা পজিটিভ প্রভাব পড়বে। আজকে দেখুন শান্তিপূর্ণভাবে ভারতবর্ষের সবথেকে বড় একটা সমস্যার সমাধান হলো এতদিন বাদে। কেন হলো? আজকে মোদী সরকার প্রতিষ্ঠা হয়েছিল বলেই কিন্তু হলো। কেমন সাংসদ চান? অবশ্যই যে লোকাল মানুষের সাথে থাকবে, যাদের লোকালের বক্তব্যগুলো তুলে ধরবে। আজ দেবও যদি কাজ করতো 10 বছর ধরে, কিন্তু আমরা সবাই মিলে দেবকে সমর্থন করতাম, কারণ দেবের বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা শুনে আমাদের যথেষ্ট ভালো লাগে, একটা সম্প্রীতির বার্তা দেয়, সবাই মিলে কাজ কর। কিন্তু বাস্তবে যেটা দেখা যায় 10 বছরে কতদিন উনি সংসদে উপস্থিত ছিলেন। আজকে আমি তৃণমূলের ভাইরা বাড়িতে বাড়িতে পোস্টার লাগাচ্ছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন কাকে বলে? যখন কোনো খেলাতে বা যখন কোনো প্রতিযোগিতায় সে জয়লাভ করে। 10 বছর ধরে একটা এলাকার সংসদ আছেন, 10 বছর ধরে একটা প্রবলেম সলভ করতে পারেননি, কিন্তু উনি বলছেন আমার দাদা ভাইরা লাগিয়ে দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন। তার মানে কি ঘাটালে কি মাস্টার প্ল্যানটা সাকসেসফুলি করে ফেলেছেন? এই যে ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গ উঠলো, আপনারা ঘাটালের মানুষ, ঘাটালের মানুষের একটা বরাবরের সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান, তো সেটা কবে শুরু হবে? গত দুটো টার্মে এখান থেকে দীপক অধিকারী, তিনি 2014 এবং 2019 দুটো টার্মে এখান থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। ঘাটাল এখনো পর্যন্ত, ঘাটালের ইতিহাস যদি আমরা দেখি, ঘাটালের ইতিহাসে কোনো সাংসদ কখনো দুবার জেতেনি, একমাত্র দীপক অধিকারী ছাড়া। তারপরও ঘাটাল মাস্টার প্ল্যান কেন সম্পূর্ণ? ঘাটাল মাস্টার প্ল্যান এখনো পর্যন্ত সব সময় সংসদে সরব হয়েছেন দীপক অধিকারী দেব অ্যাজ এ সাংসদ হিসাবে। তো এটা দীর্ঘদিনের সমস্যা, যে সমস্যা নিয়ে সেন্ট্রাল বারবার কথা দিয়ে ওটাকে এড়িয়ে গেছে। কেমন সাংসদ চান? আমরা হিরণকে চাইছি, যে হিরণ আমাদের যে ঘাটাল যে মাস্টার প্ল্যান সেও রেডি করবেন, এবং সমস্ত মানুষকে নিয়ে যেখানটা উন্নয়ন হবে সেরকম আমরা হিরণকে চাইছি। হিরণকে চাই কেন? এই মাস্টার প্ল্যান তো রাজ্যের পয়সা কারসার ঘরে নেই, এটা কেন্দ্রের করতে পারে এই মাস্টার প্ল্যান, সেই জন্য আমরা হিরণকে চাই। হাজার কথার এক কথা দাদা, পরিবর্তন চাই। 10 বছর একজনকে দিয়েছি, যিনি 10 বছরে 10 দিন হয়তো সংসদে যায়নি, অতএব পরিবর্তন হওয়াটা দরকার আছে। 100 বার আমিও পরিবর্তন চাই, আমরা সবাই উনার কথা মতোই। কারণ 2014 সালের পর থেকে একটা নির্লজ্জ সরকার, যেটা পশ্চিমবাংলার মানুষকে বেকারত্বের হার বাড়িয়েছে, যেখানে পশ্চিমবাংলা থেকে লুটেপুটে নিয়ে যাচ্ছে, এই রকম সরকারকে আমরা কিন্তু বিদায় দিতে চাই। আমি সাংসদের কথা বলবো না, আমি বলবো ভোটটা যেন শান্তিপূর্ণ হয়, ব্যক্তিগত কেউ যেন না মারামারি হাতাহাতি করে। সবারই সংসার, সবারই ভাই বোন আছে, তাই রক্তাক্ত নয়, শান্তিপূর্ণ ভোট চাই আমি। আগামী 25শে মে ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচন। এবার এখানে ত্রিমুখী নির্বাচন। একদিকে তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী ওরফে দেব, অন্যদিকে বিজেপির হিরণ চট্টোপাধ্যায়, আরেকদিকে জোট প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। ত্রিমুখী লড়াইতে ঘাটাল কোন দিকে তার রায় দেবে সে তো সময়ের অপেক্ষা, কিন্তু নেতা নয় জনতায় আজ যে সময় শেষ, তাই আমি পারাদীপ আজকে বিদায় নিচ্ছি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।